বাসর রাতেই আমার স্বামী মারা যান। পরে জানতে পারলাম উনি ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন। ছেলেপক্ষ তড়িঘড়ি করে বিয়ে দিতে চেয়েছিল বংশ রক্ষার আশায়। যদিও ডাক্তার সময় বেঁধে দিয়েছিল, কিন্তু উপরওয়ালার অন্য কিছুই মর্জি ছিল। যাই হোক, আমার আর বাসরের আদর সোহাগ কপালে জুটল না। আমি কলঙ্কিনী কঙ্কাবতী হয়েই রয়ে গেলাম শ্বশুর বাড়িতে। মাসখানেক পর বাবা মা আবারও আসলো বাড়ি ফিরিয়ে নিতে। অবশ্য বিয়ের পর দিনই ওনারা মেয়েকে ফেরত নিতে এসেছিলেন, কিন্তু তখন শোকের ছায়ামহল। আত্মীয় স্বজনরা আর পাড়া প্রতিবেশীরা সবাই বলতে লাগলো থাকুক না আর 2-4টে দিন। আমারও ভীষণ খারাপ লাগছিল অসহায় বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখে। আমার স্বামী ছিলেন ওনাদের একমাত্র সন্তান। আমাদের 4 বোনের সংসারে আমিই বড়। শ্যামবর্ণের মাঝারি গড়নের টানা টানা চোখের ছিপছিপে আমি, পিঠ ছাড়ানো এক রাশ চুল কোমর ছাড়িয়ে যা আজকাল চোখেই পড়ে না। তবু আমার বোনদের ধবধবে ফর্সা মুখশ্রী, তাদের লম্বাটে গড়ন অবিকল আমার মায়ের মতন। আমার চেহারা পাত্রপক্ষের কাছে বরাবরই ছিল ডাউন মার্কেট। ছেলেপক্ষ দেখতে আসলেই আমি রিজেক্ট হয়ে যেতাম। বোনদের জন্য সম্বন্ধ আসতে লাগলো আর আমার জন্য আটকে যেত। বুঝতাম বিয়ের সুন্দর ধারাবাহিকতার বিশাল ট্রাফিক সিগন্যাল আমি। শুধু বাবা একটু বেশিই যেন আমাকে ভালোবাসতেন। বাবার জামা জুতো সব গুছিয়ে রাখতাম আমি। সকালে চা বানানো থেকে রাতের রান্না, ছোট বোনদের কার কি নাস্তা চাই, বিকেলে মায়ের চুলে বিলি কেটে দেওয়া, সবটাতেই আমি। আর একটা জগৎ আছে আমার, ছাদ বাগানের ফুল গাছেরা। মন খারাপ হলেই আমি ছুটে যেতাম আমার হাসনা হেনার কাছে, সব কিছুই বলতাম। আমার হাতে লাগানো দোলন চাপা, কখনো বা কাঠগোলাপ, রক্ত জবা, এমনকি গাঁদা ফুলের গাছগুলো আমার দুঃখ জমা করে নিত অনায়াসে। খুব স্বাস্থ্যে ভালোবাসি আমি। সেই ছোট্টবেলাটি থেকে আশেপাশের বাচ্চারা মিলে রান্নাবাটি খেলতাম আর একটা সংসারের স্বপ্ন দেখতাম। সব চুরচুর করে ভেঙে যাবে এভাবে কখনোই ভাবিনি। ফিরে এলাম বাবার বাড়ি, সবকিছুই আবার আগের মতো। শুধু বুকের ভেতরটাই কি যেন একটা খচখচ করতে লাগলো। আবার ভার্সিটি ক্লাস করা শুরু করলাম। দেখতে দেখতে মাস গেল, বছর গেল। আমার পরে ছোট বোনটার সম্বন্ধ বেশ কয়েকবার ফেরত দেওয়ার পর যখন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসলো, তখন মা মত দিলেন, কিন্তু বাবা তখনও আমতা আমতা করলেন। সেদিন বাবা আমার সাথে একা কথা বলতে চাইলেন। বললেন, সুমি চল ছাদে যাই। বাবাকে পাঠিয়ে 1 কাপ চা বানিয়ে বাবার পাশে গিয়ে বসলাম। অনেকক্ষণ চুপ থাকার পর বাবা বলে উঠলেন, সুমি মা তোর একটা প্রস্তাব এসেছে। আমি আকাশ থেকে পড়লাম। বাড়ি শুদ্ধ সবাই জানে আমার ছোট বোন সুরাইয়ের জন্য প্রস্তাব এসেছে। বাবার কাছে জানতে পারলাম যে ছেলে সুরাইয়াকে প্রস্তাব দিয়েছে সেই ছেলেটার সাথেই সুরাইয়ার 2 বছর ধরে সম্পর্ক। ওরা সবটাই জানে। সেই ছেলেরই খালাতো ভাইয়ের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আমার বিয়ের। ব্যাপারটায় সুরাইয়া আর তার হবু বরের হাত আছে বলেই আমার মনে হলো। কারণ আমার বিয়ে না দিয়ে আমার ছোট বোনের বিয়ে দিতে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমাকে মাফ করে দিস মা, আমি তোর জীবনটা তছনছ করে দিলাম। এই বলে বাবার আমার হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি তখন মনে করতে পারছিলাম না, পাথরের মতো বলিষ্ঠ গাঢ় এলাকার মানুষদের মতো কালো রঙের আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবাটাকে আমি কি বলে সান্ত্বনা দেব। বাবাকে এভাবে শিশুদের মতো কাঁদতে আমি কখনোই দেখিনি। জানতে পারলাম আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে ওনারও বউ মারা গেছে। 6-7 মাস হলো। ছবি দেখলাম ভদ্রলোকের, ভীষণ রকমের রোগা, ফুলহাতা শার্টেও বোঝা যাচ্ছে। বিশেষত্বহীন মাঝারি গড়নের, মাঝ বয়সী সাদাসিধে মানুষ বলে আমার মনে হলো। তবে চোখ দুটো শুধু ব্যতিক্রম। মনে হলো হায়না অথবা চিল শকুনোর তীক্ষ্ণ চাহনি, যেন বুকের ভেতরটা চিরে খুবলে বের করে নিয়ে আসবে আমার হৃৎপিণ্ডটাকে। একই দিনে বিয়ে হয়ে গেল 2 বোনের। আমি পা রাখলাম আমার দ্বিতীয় স্বামীর সংসারে। যেহেতু ছেলে পক্ষ থেকে বিয়ের আগে কথা বলা, এঙ্গেজমেন্ট, হলুদ কোনো কিছুই ওরা চায়নি। এদিকে আমারও একমাত্র লক্ষ্য ছিল বিয়ে করে বাবা মাকে রেহাই দিই। তাই ছেলে কি করে, কেমন, কোনো কিছুই আমি জানতেও চাইলাম না। বাবা মাকে শুধু ছোট্ট করে বলে দিলাম আমি রাজি। সেই চোখ বন্ধ করে রাজি হওয়াটাই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করিনি। কি হলো, ঘুমাবে না? সিয়ামের ডাক শুনেই ডায়েরিটার ফিতা রেখে বন্ধ করে দিলাম। আমি আর আমার হাজবেন্ড গত 5 মাস যাবৎ এই বাসাটায় আছি। ভূতের বাড়ি বলে খ্যাত এই বাড়িটা খুব সস্তায় পেয়ে যায়। সিয়াম অফিস থেকে লোন নিয়ে কিনে নেয় এই বাড়িটা। বাড়ির সদস্য বলতে আমি আর সিয়াম। বিশালাকার ডুপ্লেক্স এই বাড়িটা, একটা গা ছমছমে ভাব আছে ঠিকই, কিন্তু আমি খুবই সাহসী টাইপের একটা মানুষ। বিয়ের বছরখানেক পর এই বাড়িটায় উঠেছি। বাড়ির বায়না করা হয়েছে। সিয়াম বলল, এই এত তড়িঘড়ির কিছু নেই তো, কাগজপত্র সব ঠিক হোক, বাড়ি ঘষা মাজা করে নেই, রং করাই, তারপরেই উঠবো, একদম বাচ্চা সহ। কিন্তু বাসা দেখতে এসেই আমার আর তর সইল না, কেমন যেন রহস্যময়। বাড়ির মালিক থাকেন অস্ট্রেলিয়ায়। এখানকার ম্যানেজার ভদ্রলোক বললেন, বাসা তো খালিই পড়ে আছে, উঠে পড়ুন যখন খুশি। প্রচুর আসবাবপত্রে ঠাসা বাসাটার আন্ডারগ্রাউন্ডও আছে। ওখানের স্টোর রুম থেকে আজ ডায়েরিটা আবিষ্কার করলাম। সারাদিনের কাজ সেরে বসলাম ডায়েরিটা নিয়ে পড়তে। দুটো মানুষের সংসারে রাধা বাড়া তেমন নেই, তবে বাসাটা বিশালাকার হওয়ায়
ঝাড়া পোছা আর পরিষ্কার করে রাখাটা কষ্টসাধ্য। ভূতের বাড়ি বলে নাম ছড়িয়েছে আশেপাশে, তাই কাজের সাহায্যকারী পাইনি। সিয়াম যতটা পারে সাহায্য করে, প্রায়ই বাইরে থেকে এটা ওটা খাবার কিনে নিয়ে আসে লাঞ্চ আর ডিনারে। তবে আমার একাকিত্ব খুব ভালো লাগে, কারণ দুধে আলতা গায়ের রং আর বাদামি কটা চোখের প্রায় নিখাত সুন্দরী হয়েও কেবল নারী মনের হিংসার রোষানলেই পড়তে হয়েছে সারা জীবন। আর পুরুষের কামাতু দৃষ্টি, শরীর ছুঁয়ে দেবার নোংরা বাসনাও কম সইতে হয়নি বন্ধু জোটনীয় কোনো কালেও। ডায়েরিটার শুরুতেই ছোট্ট করে লেখা সামিরা, ভারী সুন্দর গোটা গোটা হাতের লেখায় চোখ আটকে যায়। আমি পড়তে শুরু করলাম ফিতে গুজে রাখা অংশ থেকে। একজন থুরথুরে নিতান্ত বয়স্কা বৃদ্ধা আমাকে বসিয়ে দিয়ে গেছেন খাটে। কোণে বেশে বাসর ঘরে বসে চোখ বুলিয়ে নিলাম চারদিকটায়। আশ্চর্যজনকভাবে খাট অথবা ঘরের কোথাও কোনো ফুল জাতীয় কোনো কিছুর ছিটে ফোটাও নেই। মনে কষ্ট নিলাম না। পাত্রপক্ষের কাছে প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হতে হতে নিজের প্রতি ভালোবাসার লেশমাত্র আর অবশিষ্ট নেই। কেউ একজন যে আমাকে দয়া করে তার স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে জগৎ সংসার থেকে উদ্ধার করে নিয়েছেন, তাই বা কম কিসে। কতক্ষণ যে কেটে গেছে এভাবে জানি না। বসে বসে চোখ দুটোও বুজে এসেছিল। হঠাৎ সেই বুড়িমা এসে বললেন, অনেক রাত হইয়া গেছে, অহন ঘুমায় পড়েন গো মা। আমি তখন বললাম, কেন, উনি আসবেন না? তখন বুড়িমা বলল, না গো মা, উনার কাছে সব রাইতই বিয়ার রাইত, আবার কোনো রাইতই না। এমন অদ্ভুত কথার কি মানে হতে পারে বুঝতে পারলাম না। কি বলেন এইসব, মানে কি? আমার কথার কোনো জবাব না দিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেলেন সেই বৃদ্ধা। আমিও অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়লাম কখন যেন। যখন ভোরের আলো এসে পড়লো আমার চোখে মুখে, জেগে উঠলাম আমি। নিজেকে আবিষ্কার করলাম প্রচণ্ড বিভৎস ও ভয়ঙ্কর ভাবে। এক রাতের মধ্যে কি যে এমন খারাপ কিছু ঘটে গেল আমার সাথে, অথচ আমি কিছুই মনে করতে পারলাম না। চমকে তাকিয়ে দেখলাম একটা সুতাও নেই আমার গায়ে। ভয়ে কুঁকড়ে গেলাম হতভিম্বল আমি। মেঝেতে পড়ে থাকা শাড়িটা কাপা হাতে তুলে নিয়ে গায়ে জড়ালাম কোনো রকমে। দরজা জানালায় প্রচণ্ড ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হলো না। হাউমাউ করে কেঁদে উঠলাম। একটু পরেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আমার সেই স্বামী নামের শুকনো ভয়ঙ্কর চেহারার লোকটা। তার হাতে থাকা কয়েকটা কলা আর একটা পাউরুটির প্যাকেট ছুঁড়ে দিল আমার দিকে আর বলল, তোর নাম যেন কি? এগুলো খেয়ে নিয়ে সেজে গুজে তৈরি হয়ে নে, সুন্দর করে সাজবি, কাস্টমার যেন খুশি হয়। আমার কথার অবাধ্য যদি হয়েছিস, তবে তোর অবস্থাও করবো তোর বোনের মতো। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, কার মতো? কিছু বলল না ওই অমানুষ জানোয়ারটা। কুৎসিত একটা হাসি দিয়ে বেরিয়ে গেল। আমার আত্মসম্মান আর পরিবারের ভালোবাসা ছাড়া আর তো কিছুই সম্বল ছিল না। এখন তো তাও নেই। মনে হলো শেষ করে দেই নিজেকে।